স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর রেজিস্ট্রার রুহুল ইমরানের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ জানায় ১৬ জনের সম্পৃক্ততা মিলেছে তদন্ত প্রতিবেদনে। এর মধ্যে ৭ জন গ্রেফতার আছেন। এদিকে আজ এ মামলায় ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান ও কনস্টেবল মুকুল। এ বিষয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনার অভিযোগে জমা এবং শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি বিষয়ে সবশেষ জানাবেন। রয়েছে সেটি হচ্ছে যে শেখ হাসিনার আদালত অবমাননার শুনানি। আদালত অবমাননার শুনানিতে অ্যামিকাস কিউরি কেন নিয়োগ দেওয়া হয়েছে? কারণ ইতিপূর্বে এ ধরনের কোনো প্রেসিডেন্স ছিল না বোধহয়। আদালত কোন পথে হাঁটবে সে বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ আদালতের প্রয়োজন, এবং সেই ধারাবাহিকতায় কিন্তু ওয়াই মশিউজ্জামানকে এই মামলা অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালের নির্দেশে রাষ্ট্রের খরচে কিন্তু সাবেক পিপি আমির হোসেনকেও নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু আমির হোসেন তিনি নিজেও ট্রাইব্যুনালে এসেছেন, এবং শুনানির পর হয়তো বিস্তারিত তথ্য আরও ভালোভাবে আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুটো আলোচিত মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা আপনার কাছে। মিজান, ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানের ১১ মাসেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত। কাগজে হাকডাক আর আশ্বাসের বৃত্তে আটকে আছে সংস্কার প্রক্রিয়া। যেসব ব্যাংকের বোর্ড ভেঙে নতুন পর্ষদ গঠন হয়েছে তারাও দেখাতে পারেনি কোনো চমক। শাস্তির আওতায় আসেনি ব্যাংক লুটেরারা। টাকা ছাপিয়ে সহায়তা দেওয়ার পরও চাহিদা অনুযায়ী আমানত ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। চলতি বছরের প্রথমার্ধে লোকসানের বোঝা আরও বাড়িয়েছে এসব ব্যাংক। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটের কবল থেকে রক্ষা পায় দেশের ব্যাংক খাত। তবে ১ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ১৫টি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। এতে এসব ব্যাংকের ব্যবস্থাপনায় সুশাসন ফিরে এলেও উন্নতি হয়নি আর্থিক পরিস্থিতির। শাস্তির আওতায় আসেনি লুটেরারা। দুর্নীতির সেই অনিয়মগুলোর সঙ্গে কারা কারা জড়িত, কিভাবে কি করেছে, তাদের কাউকে কি শাস্তির আনা হয়েছে? ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে নতুন পর্ষদের হাতে ব্যাংক পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সত্যিকার অর্থে ব্যাংকে ঘুরিয়ে দাঁড়ানোর জন্য তারা কতখানি ভূমিকা রাখছে। ফরেনসিক অডিটের পর 5টি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হলেও এতে আপত্তি এক্সিম ও এসআইবিএল এর। সময় চায় আরও কিছুদিন। মানুষ আমাদেরকে ডিপোজিট দিয়েছে 10.5 কোটি টাকা 9 মাসে। গভর্নর স্যার যদি একটু বলেন এক্সিম ব্যাংকটা আলাদা থাকুক, তারা ভালো করছে কিংবা তারা করতে পারবে, তাইলে মনে করেন আমি 3-4 টাইমস অ্যাপটা ডেভেলপ করে ফেলবো উইদিন 6 মান্থ। 26 সালের মধ্যে থেকে আমরা দেওয়া আরম্ভ করে দিব। 27-28 বাংলাদেশ ব্যাংকের টাকা শোধ করে। তবে আমানতকারীদের স্বার্থে একীভূত হতে আপত্তি নেই বাকি ব্যাংকগুলোর। লোকসানের বোঝা বাড়লেও সুশাসন ফিরেছে বলে দাবি করেন এই ব্যাংকার। সেটা যেহেতু লুটপাট হয়ে গেছে, মাফিয়া চক্র সেটা অবৈধভাবে নিয়ে গেছে, সেটাকে আইনগতভাবে আদায়ের চেষ্টা করছি। যেভাবে হোক আমাদের ক্লায়েন্টদেরকে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি, এবং তারা ইতিমধ্যে বুঝতে পারছে যে মার্জারের মাধ্যমে একটা ভালো দিকে যাচ্ছে। মার্জারের মূল উদ্দেশ্য হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ। এই মার্জারের মাধ্যমে একটা সরকারি ব্যাংক হবে, এবং এখানে সব ডিপোজিটারদের অ্যাকাউন্ট ট্রান্সফার হবে। এটা কিন্তু সোভরেন গ্র্যান্ট। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত প্রক্রিয়া থেকে রেহাই পেতে পরিশোধ করতে হবে বাংলাদেশ ব্যাংকের ছাপানো অর্থ। সম্পদের মান যাচাই হচ্ছে আরও 11টি ব্যাংকের। আর্থিক ভিত দুর্বল প্রমাণ হলে একই কাতারে যুক্ত হবে এসব ব্যাংকও। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের মতো বৈঠক চলছে। অংশ নিয়েছে বিএনপি, জামায়াত সহ 30টি রাজনৈতিক দল। আলোচনা হবে অমীমাংসিত নানা বিষয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি
অধ্যাপক আলী রিয়াজ সব শেষ বৈঠকে তিনি বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করেছে এ মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করা। এছাড়া সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশানুরূপ অগ্রগতি থেকে পিছিয়ে আছে এখনো। অমীমাংসিত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া সহ এর ভূমিকা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে বৈঠকের শুরুতে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা চলে যাচ্ছি সেখানে। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি, কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলেরই আন্তরিক প্রচেষ্টাটা আছে। সেদিক থেকে একদিকে অত্যন্ত বেদনার সঙ্গে আমরা এখানে একত্রিত হই, যে আমাদের বন্ধুদের হারিয়েছি, আমাদের কর্মীদের হারিয়েছি, আমাদের ভাই বোনদের হারিয়েছি। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয় কতটা। সবসময় প্রতিদিন আমরা হয়তো অর্জন করছি না কিছুই, আবার অর্জন করছি, পরস্পরকে জানছি, বুঝছি, কাঠামোগুলোর কথা বিবেচনা করছি, সাফল্যের জন্য চেষ্টা করছি। সেই কারণে আমি আশাবাদী যে আমরা এক জায়গায় পৌঁছতে পারব। কেননা যে দায় এবং দায়বদ্ধতা, সেটা আপনারা সকলে প্রাণ দিয়ে অনুভব করেন, আমরা সকলে প্রাণ দিয়ে অনুভব করি, মানুষ সেটা প্রত্যাশা করেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। সেই জায়গায় আমরা সকলে যেন অগ্রসর হতে পারি। আবারও আমি বলি যে আমি আশা করি যে আমরা অবশ্যই এই মাসের মধ্যে, সম্ভবত জুলাই গণঅভ্যুত্থানের যে উত্তুঙ্গ পর্যায়ে ছিল, মাঝামাঝি জুলাই মাসের বা তৃতীয় সপ্তাহের মধ্যে এক জায়গায় যেতে পারবো। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে চলা কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখার কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে সরকারের নির্দেশনা অমান্য করে কাস্টমস হাউস বন্ধ রাখায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, জাকির হোসেন 21 ও 28 জুন কর্মস্থলে উপস্থিত হননি, অথচ এর আগে 18 জুন এনবিআর এক আদেশে 28 জুনের সাপ্তাহিক ছুটি বাতিল করে সব সংশ্লিষ্ট কর্মকর্তাকে কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। জাকির হোসেন তা অমান্য করে চট্টগ্রাম কাস্টমস হাউস শনিবার ও রবিবার বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির দ্বিতীয় দিন আজ। এই পদযাত্রা এখন রংপুরে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আজ এনসিপির সারা দিনে কর্মসূচির বিস্তারিত জানাবেন।
তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত ইউরোপ। স্পেন রেকর্ড গরমের জুন মাস পার করেছে। ফ্রান্সে একদিনে 1000-এর বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, আর ইতালির কয়েকটি অঞ্চলে দিনে শ্রমিকদের বাইরের সব ধরনের কাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে জার্মানির আবহাওয়া অফিস। এবারের তাপমাত্রা আগাম ও অস্বাভাবিকভাবে তীব্র বলেও জানায় প্রতিষ্ঠানটি। অনেক স্কুল বন্ধ বা তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে। হিট ওয়েভ অব্যাহত থাকায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। রোম, বোলোনিয়া ও পেরুজিয়ায় তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এর মধ্যে 17টি শহরের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পুগুলিয়া ও সিসিলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছড়ানোর আশঙ্কা রয়েছে। গ্রিসের কয়েকটি শহরে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপজেলা হওয়ার প্রায় 4 বছরে মাদারীপুরের ডাসারে নির্মাণ হয়নি কোনো সরকারি অবকাঠামো। বেসরকারি একটি কলেজে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। এছাড়া 17টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে মাত্র 4টি, এমনকি নেই কোনো ব্যাংক পর্যন্ত। তাই সেবা পেতে ডাসারবাসীকে এখনও যেতে হয় কালকিনি উপজেলায়। মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাসার গোপালপুর, বালিগ্রাম, কাজীবাকাই ও নবগ্রাম ইউনিয়ন নিয়ে 2021 সালের 26শে আগস্ট উপজেলা করা হয় ঢাসারকে। এখানে জনসংখ্যা 75,000। তবে এখানে নির্মাণ হয়নি উপজেলা পরিষদ ভবন। বেসরকারি একটি কলেজ ভবনে অস্থায়ীভাবে চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যক্রম। ফলে উপজেলা পরিষদ কম্পাউন্ডে 17টি সরকারি অফিস থাকার কথা থাকলেও আছে 4টি। আমাদের যে মূল সমস্যা, আমাদের অবকাঠামোগত কিছু বিষয় রয়েছে। এখানে আমাদের উপজেলা পরিষদের নিজস্ব কোনো ভবন নেই। উপজেলায় যে ন্যস্তকৃত দপ্তরগুলো থাকে সরকারি, তাদের খুব মুষ্টিমেয় দপ্তরগুলো আমাদের এখানে আছে। 4 থেকে 5টি দপ্তর এখানে আছে। নামে মাত্র উপজেলা হওয়ায় সুযোগ সুবিধা বঞ্চিত ঢাসারবাসী। নেই কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক। সরকারি বিভিন্ন সেবা পেতে যেতে হয় কালকিনিতে। একটা হাসপাতাল নাই, একটা ব্যাংক নাই, এখনো আমাদের কালকিনি যাইতে হইতেছে। উপজেলার যে কার্যক্রম এখনো কিছু চালু হয় নাই, অফিসাদার কিছু হয় নাই। আমরা চাই যে এই ডাসারে আমাদের যে কাজগুলো অসম্মত রয়ে গেছে সেই কাজগুলো জানি অতি দ্রুত সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়। আর এসব কারণে প্রসার ঘটেনি ব্যবসা বাণিজ্যর। জেলা প্রশাসক জানালেন, অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া চলছে। আর আমাদের যে বিল্ডিং এর অবকাঠামোর সেটা পিআইসিতে অনুমোদন হয়েছে এবং একনেকে গিয়েছে। এটি ওখান থেকে পাস হলে তারপরে আমাদের এখানে কার্যক্রম শুরু হবে। দারিদ্র্য মানচিত্রে দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা ঢাসার। এখানকার আর্থসামাজিক উন্নয়নে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। ERF এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনারা ফান্ডে হয় অথবা আমরা মিনিস্টার ফাইন্যান্স থেকে দেখবো, কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন। আপনারা এটা ছাড়া হবে না, এবং এই জন্য আমরা সব ক্ষেত্রেই কিন্তু ডিজিটালাইজেশন করি। এবার দেখবেন না 17 লক্ষ ই-টিন দিব, খুব জোরে সোরে বলাতে দিয়েছে, কিন্তু সারা জীবনে ওই কাগজে লিখে যেত, ট্যাক্স অফিসে যেত, ট্যাক্স টেবিলের নিচে দিকে দিতে থাকতে হতো। এখন ওই স্কোপ পারতেন না 17 লক্ষ দাম। এবার এইটা আমরা কোম্পানির জন্য করছি, এটা খুব ভেরি ভেরি। আরেকটা জিনিস, আপনাদের অর্থের যেটা সংস্থা, সেটা ভালোভাবে যদি আমরা প্রজেক্ট বা কর্মকর্তাগুলো ফর্মুলেট করি। আমি এক্সাম্পল দিই পিকেএসএফের ব্যাপারে। পিকেএসএফ আমি অনেকদিন ছিলাম, শুরু হয়েছিল অল্প টাকা, সরকার 100 কোটি টাকা, 200 টাকা। আমি আসার পর $118 মিলিয়ন, পরে সেকেন্ড হলে $180 মিলিয়ন। এখন পিকেএসএফের অর্থ তো আপনার অর্থের অভাব নাই হেল্পি। কারণ আমি এডিবি ইফাদের অ্যানুয়াল মিটিংয়ে গেলাম, সেখানে ইফাদের প্রেসিডেন্টের সাথে দেখা করলাম। তখন সে প্রথমদিন বললো যে আমি বললাম অন্য মিলিয়ন, তো তোমার পিকেএসএফের জন্য আমি $70 মিলিয়ন হ্যান্ড করি। তার পরের মাসে $70 মিলিয়ন ইফাদ থেকে ওয়ার্ল্ড ব্যাংক একটা বিরাট প্রজেক্ট। অর্থাৎ তারা কিন্তু বিভিন্ন যে আরও কিন্তু পাইপলাইনে আছে, যেটা আমরা নেগোসিয়েট করি। অর্থাৎ এটা হলো যে প্রমাণটা তারা কাজটা করছে, এবং ইজ ওয়ান অফ দি ভেরি গুড, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন। কারণ সব ডোনার একটু ভেরি মাচ কান্ট্রি।
হয়তো ভুল করে থাকবে ভেতরে অনেক কিছু, হয়তো আপনারা ভেতরে খবরটা হয়তো অনেকে জানেন, সেটা ছাড়া কিন্তু পারফরমেন্স ওয়াইজ সেটা এখন এসিবি ফাউন্ডেশন আমি আশা করব, এসিবি ফাউন্ডেশন কিন্তু পরিধি আরও বেশি। আপনারা তো কয়েকজন অর্গানাইজেশনে কাজ করছেন, কিন্তু আপনাদের অর্গানাইজেশনে কাজ করা তো দরকার সবসময়। ইন্ডিভিজুয়ালি এন্টারপ্রাইজের সাথে টিকেসে অবস্থা আছে, ম্যান্ডেট আছে, তারা ইন্ডিভিজুয়ালি যাওয়ার ওরা যায় না, পিওর মাধ্যমে আর কি পার্টনার অর্গানাইজেশন। অর্থাৎ এসিবি ফাউন্ডেশন তো প্রচুর। আমি বহু আগে একটা পেপার লিখছিলাম, জানি না ওই পেপারটা কোথায়। বেসিক্যালি সেটা ইনফ্যাক্ট শোনার আগে হয়েছিল এবং মন্ত্রীরা অনেকে ছিলেন। আমার মেজর ফোকাসটা ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি উইকনেসটা, কারণ পলিসিগুলো ঠিক অনেক সময় কনজেনিয়াল না, এবং রেগুলেটরি দিক থেকে রেগুলেটর কিন্তু অনেক সময় ছোট ছোট সংস্থাকে মনে করে বড় সংস্থা। এখন এই ছোটো সংস্থাকে যদি আমি বড় বড় বসুন্ধরা অথবা বিএসআরএম ক্যারামরা দেখি, এবং এইভাবে যদি ওই ভঙ্গিতে আমি যদি রিপোর্ট চাই, অডিট করতে, ডিফিকাল্ট হবে, তাই না? জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মাগুরা জেলায়। এক্সপ্রেস আজ মাগুরা জেলায় এবং মাগুরা জেলার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে। এই মুহূর্তে আমি মাগুরার একটি সরকারি কলেজে আছি এবং এই সরকারি কলেজের যারা সাবেক শিক্ষার্থী কিংবা যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক, তাদের কাছে একটু শুনবো এই এলাকার সংকট এবং সম্ভাবনা নিয়ে, তারা আসলে কি ভাবছেন এই জেলাকে ঘিরে। শুরুতে আপনার কাছে একটু আসতে চাই যে আপনি এই মাগুরা জেলায়, আমি যদি বলি, আপনার কোথায় কোথায় সংকট আছে, কি মনে হয়? স্যার আপনাকে ধন্যবাদ। আমি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একজন ছাত্র। দেখুন, আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী বের হয়, সার্টিফিকেট নিয়ে বের হয়, কিন্তু তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই মাগুরাতে, একবারই বলা যায়। কারণ আমাদের অতীতের যেসব জনপ্রতিনিধিরা ক্ষমতায় ছিল, তারা কিন্তু আমাদের মাগুরার কর্মসংস্থানে কোনো চিন্তাই করেনি এবং কোনো কর্মসংস্থান সৃষ্টি করেনি। এর জন্য আমাদের কর্মসংস্থান একটা কথা বলেন, বেকার সমস্যা, একটু আপনার কাছেও আমি একটু আসতে চাই যে বলবেন যে হচ্ছে কি সমস্যা মনে হয় মাগুরার, কি কোন কোন জায়গায় সংকট? মাগুরাতে আমরা দেখেছি যে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত গ্র্যাজুয়েশনের সংখ্যা বাড়ছে, কিন্তু স্থায়ী কোনো গ্র্যাজুয়েটদের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই গ্র্যাজুয়েটরা সকল তরুণরাই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বেকার সমস্যার জন্য। আপনার স্থায়ী কোনো সমাধান মাগুরাতে নাই। আপনার মাগুরার যে তরুণেরা আছে, তারা আমাদের স্থায়ী কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, শিল্প কলকারখানা নাই, এখানে স্থায়ীভাবে তরুণদের কোনো ট্রেনিং প্রাপ্ত করা হয় না। এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিনিয়তই বেকার সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। বেকার সমস্যা প্রকট হচ্ছে। আমি এটা নিয়ে একটু, এই কলেজের অধ্যক্ষ রয়েছেন আমার সাথে, একটু অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং তার কাছ থেকে জানতে চাইবো যে এই মাগুরা জেলা আসলে এখানে বেকার সংকটটা প্রকট এবং সারা দেশে একই সমস্যা, কিন্তু মাগুরা বিশেষ করে একটু বেশি দেখছি, কেন এটা? এটা সত্য যে মাগুরা পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে অন্যতম, কিন্তু আমি মনে করি যে মাগুরার পিছিয়ে পড়ার কোনো কারণ নেই। কারণ এ জেলায় পুরাকীর্তি আছে, যেমন মোহাম্মদপুরে রাজা সীতারাম রায়ের বাসভবন, সেখানে এই পুরাকীর্তির জন্যকে কেন্দ্র করে একটা ট্যুরিজমের একটা স্পট হতে পারে। এখানে গড়াই ব্রিজ, যেটা কামারখালী ব্রিজ নামে পরিচিত, সেই অঞ্চল দিয়ে চমৎকার দৃশ্যাবলী, প্রাকৃতিক দৃশ্যাবলী সমৃদ্ধ চমৎকার একটি জায়গা, মানে পর্যটনের সমৃদ্ধ হতে পারে। এছাড়াও বেকার সমস্যার সমাধানে আর কি কি করা যেতে পারে? সমৃদ্ধ হলেও তো বেকারত্ব কিছুটা, সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়। আর সেটা হচ্ছে যে এগ্রিকালচারালি মাগুরা অত্যন্ত প্রসিদ্ধ। এখানে শিরিষ দেওয়ার বাউরটা অত্যন্ত চমৎকার জায়গা, এই বাউরকে দিয়েই ব্র্যান্ডিং করা হয়েছে জেলার। উদ্যোক্তা সৃষ্টির কোনো পরিকল্পনা? সেই কথাই বলতে চাচ্ছি যে উদ্যোক্তা দরকার। এখানে যেহেতু এগ্রিকালচারাল প্রোডাক্ট অনেক, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হতে পারে। এখানে প্রচুর লিচু হয়, লিচুর পাল্প সংগ্রহ করা যেতে পারে। এখানে প্রচুর আম হয়, আমের পাল্প সংগ্রহ করা যেতে পারে, যেগুলিকে ইন্ডাস্ট্রিয়াল ফর্মে, যেমন আকিস গ্রুপ বা প্রাণ, এরকম গ্রুপগুলি এগুলি নিয়ে কাজ করে। তারা এই বিশেষ করে এই ভোগ্যপণ্য হিসেবে এগুলিকে প্রক্রিয়াজাতকরণ করতে পারবে। এই আমি মনে করি যে এখানে উদ্যোক্তা সৃষ্টি দরকার খুব বেশি। যেমন সেই সাথে ইনভেস্টমেন্টের কথা ইনভেস্টমেন্টও বাড়াতে হবে। এখানে বেসিক শিল্পনগরী হতে পারে,
যদি সেটা হয় অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। যে আপনি বেশ কিছু গঠনমূলক কথা বলেছেন, সময় স্বল্পতার কারণে আসে পুরোপুরি আলোচনা করা গেল না। আমরা আজ আছি মাগুরা জেলায় এবং CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন মাগুরায় থাকবে এবং এই এলাকার সংকট এবং সম্ভাবনা নিয়ে কথা বলবে। সঙ্গেই থাকবেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।